আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সিরিয়া ইসরায়েলি হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য সহ ৪ জন নিহত। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর বাইডেন প্রশাসনের চাপ। লাখ লাখ ইহুদি ইসরায়েল ত্যাগের হিড়িক। এদিকে বাগদাদে মার্কিন দূতাবাসে স্মরণকালে সবচেয়ে বড় হামলা। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলকে ধুয়ে দিল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের ময়দানে হামাসের জয়ের পাল্লা ভারী, আবু ওবায়দার বিবৃতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়া ইসরায়েলি হামলায় ৩ হিজবুল্লাহ সদস্য সহ ৪ জন নিহত। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ৩ হিজবুল্লাহ যোদ্ধা এবং একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেছেন, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে কুনাইত্রা প্রদেশের মাদিনাত আল বাথ শহরে একটি গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় সিরিয়ার একজন এবং লেবাননের ৩ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। তারা হিজবুল্লাহ নজরদারি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত দলে কাজ করতেন। হামলার শিকার হওয়া গাড়িটি তারা ভাড়া করেছিলেন। হিজবুল্লাহ বলেছে তাদের ৩ যোদ্ধা নিহত হয়েছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা। পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরির সংবাদ সূত্রের একটি নেটওয়ার্ক সিরিয়ায় কাজ করেছে। গত বৃহস্পতিবার তারা বলেছে, দামেস্কের কাছের এলাকাগুলোতে ৮টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। কুনেত্রা প্রদেশে একটি সেনা চৌকিতে হামলা হয়েছে, তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। সিরিয়ান অবজারভেটরি আরও বলেছে, ইসরায়েল নিয়ন্ত্রিত গোলানে বোমা হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। দামেস্কের কাছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২ ডিসেম্বর ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার ২ হিজবুল্লাহ যোদ্ধা এবং ইরানের রেভলিউশনারি গার্ডের ২ কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর বাইডেন প্রশাসনের চাপ। ইহুদিবাদী ইসরায়েলের কাছে গোপনে $50 কোটি অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরায়েলের কাছে ট্যাঙ্কের ৪৫,০০০ গোলা বিক্রি করতে গোপনে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষ হতাহতের বিষয়ে বেড়ে চলা উদ্বেগের মধ্যে অস্ত্র বিক্রির এই চুক্তিটি যাচাই বাছাইয়ের সম্মুখীন হয়েছে। গতকাল 4টি সূত্রে রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের ১২০ মিলিমিটার কামানের গোলার ভান্ডার পূর্ণ করার জন্য আমেরিকা $50 কোটি এই চুক্তি করেছে। তবে ট্যাঙ্কের এই গোলা ইসরায়েলের কাছে সরবরাহ করার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কিন্তু কোনো কংগ্রেস সদস্য বিষয়টিকে রহস্যজনক অবস্থান নিয়েছেন। ইসরায়েল তার মার্কাভা ট্যাঙ্কে ১২০ মিলিমিটারের গোলা ব্যবহার করে থাকে। রয়টার্স বলেছে, এই চুক্তিটি চলতি সপ্তাহে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হবে এবং তারা চুক্তিটি পর্যালোচনার জন্য ২০ দিন সময় নিয়েছে। এখন পররাষ্ট্র দপ্তর চুক্তিটি অনুমোদন করার জন্য কংগ্রেস সদস্যদের উপর চাপ সৃষ্টি করেছে। কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা জশ পল। ইসরায়েলের প্রতি আমেরিকার অন্ধ সমর্থনের জন্য গত মধ্য অক্টোবরে তিনি পররাষ্ট্র দপ্তরটাকে পদত্যাগ করেছিলেন। জশ পলের এই মন্তব্যকে সঠিক বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান কর্মকর্তা। অস্ত্রবিক্রি চুক্তিটি বর্তমানে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক এবং প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পর্যালোচনায় রয়েছে, সূত্র পার্স টুডে। লাখ লাখ ইহুদিদের ইসরায়েল ত্যাগের হিড়িক। পছন্দের তালিকায় ইউরোপের 3 দেশ। অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল থেকে ইহুদি অভিবাসীদের পলায়নের ঘটনা যদিও অনেক আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু সম্প্রতি গাজা যুদ্ধ থেকে শুরু হওয়ার পর ইহুদিদের ইসরায়েল ত্যাগের ঘটনা বহুগুণে বেড়ে গেছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের 63তম দিন পেরিয়ে গেছে। অন্যদিকে হামাসও পাল্টা প্রতিক্রিয়া দেখানোয় চরম নিরাপত্তাহীনতার কারণে অবৈধ ইহুদি অভিবাসী ইসরায়েল ত্যাগের হিড়িক পড়ে গেছে। ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের আল আকসা তুফান অভিযান শুরুর পর দখলকৃত এলাকা ছেড়ে যাওয়া ইহুদিদের সংখ্যা 5 লাখ পৌঁছেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা ইসরায়েল ছেড়ে চলে গেছে তারা কেউ আর ফিরে আসেনি। পর্তুগালের অভিবাসন দপ্তর জানিয়েছে, এই বছরের শুরু থেকে পর্যন্ত 21,000 ইসরায়েলি পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করেছে। পর্তুগালে বিদেশে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েলিরা। আল আকসা তুফান অভিযান শুরুর আগে ইহুদিবাদী ইসরায়েল ত্যাগের মূল কারণ ছিল অর্থনৈতিক সমস্যা এবং বিরাজমান বিভিন্ন চ্যালেঞ্জ, কিন্তু সম্প্রতি গাজা যুদ্ধ শুরুর পর চরম নিরাপত্তাহীনতার বিষয়টি তাদের পলায়নের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যুদ্ধের ফলে বেকারত্ব বেড়ে যাওয়া ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইসরায়েলের অর্থনৈতিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে অধিকৃত অঞ্চলে বেকার মানুষের সংখ্যা প্রায়
প্রায় 10 লাখে পৌঁছেছে। কিছুদিন আগে ইসরায়েলের শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল যে আল আকসা তুফান অভিযান শুরুর 26 দিনের মাথায় 7,60,000 ইসরায়েলি বেকার হয়েছেন এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েলের এক পরিসংখ্যান থেকে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যে পর্তুগাল, জার্মানি ও পোল্যান্ডের নাগরিকত্ব পেতে ইসরায়েলিরা সবচেয়ে বেশি চেষ্টা করছে। তেল আবিবে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দপ্তর স্বীকার করেছে যে ইসরায়েলি নাগরিকদের ইউরোপীয় দেশগুলোতে অভিবাসনের প্রবণতা সবচেয়ে বেশি। সূত্র পার্স টুডে। বাগদাদে মার্কিন দূতাবাসের স্মরণকালে সবচেয়ে বড় হামলা। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে পরপর 7টি মর্টার শেল ছোড়া হয়েছে। ভোরের দিকে সংঘটিত এই হামলাকে বাগদাদের মার্কিন দূতাবাসের স্মরণকালে সবচেয়ে বড় হামলা বলে বিবেচনা করা হচ্ছে। হামলা অবশ্য এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে ইরাকের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হলেও এবারে প্রথম দূতাবাস লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল। ইরাকে মার্কিন দূতাবাসের কার্যালয়টি রাজধানী বাগদাদের কেন্দ্রে অবস্থিত। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর 4টার দিকে দূতাবাসের কাছাকাছি প্রথম মর্টার শেলটি পড়ে এসে তারপর দূতাবাসের ভিতরে ও বাইরে আরও 6টি শেল আঘাত হানে। প্রথম মর্টার শেলটি আঘাত হানার পরপরই দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরও জানিয়েছে, মার্কিন দূতাবাসের পাশাপাশি এই দিন ইরাকের নিরাপত্তা বাহিনীর কার্যালয়ে হামলা হয়েছে, তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ইরাক ও যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তাদের অনুমান, ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ কিংবা বারকাত হিজবুল্লাহ আল নুজাবা এই গোষ্ঠী দুটির যে কোনো একটি হামলার জন্য দায়ী। গোষ্ঠী দুটি বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ শাখা এবং বর্তমানে ইরাকে ব্যাপক সক্রিয়। এদিকে দূতাবাসে হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে টেলিফোনে করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফোনালাপে তিনি এই হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে আল সুদানি বলেছেন, ইরাকের নিরাপত্তা সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। উল্লেখ্য যে ইসরায়েল হামাস যুদ্ধ বাঁধার পর থেকে সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে ইরাকে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠী প্রায় সবই ইরানের সহায়তাপুষ্ট। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী গত 17 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে মোট 84টি ছোট বড় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার প্রতিক্রিয়ায় গত নভেম্বরের শেষ দিকে ইরান থেকে সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। সেসব অভিযানে ইরাকে পর্যন্ত 15 জন এবং সিরিয়ায় 7 জন যোদ্ধা নিহত হয়েছেন। ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বর্তমানে অবস্থান করেছেন প্রায় 2500 মার্কিন সেনা। মূলত আন্তর্জাতিক জনগোষ্ঠী ইসলামিক স্টেটের মাথাচাড়া দেওয়া রুখতেই ইরাকে রয়েছেন এই মার্কিন সেনারা, সূত্র জানাচ্ছে রয়টার্স। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েলকে ধুয়ে দিল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েল যদি সত্যি গাজা উপত্যকায় হামাসের টানেল দিয়ে পানি ভরে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে তা হবে সরাসরি যুদ্ধাপরাধ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কথা বলেছেন। গাজা ইহুদিবাদী বর্বর সেনাদের নারকীয় তাণ্ডব শুরুর পর চীন, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি ডিসেম্বরের শুরুতে এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছিল। বৈঠকে রাশিয়ার কূটনীতিক বলেছেন, সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে এই জঘন্য দুঃখজনক তথ্য প্রকাশ করা হয়েছে যে তারা গাজার টানেলগুলোতে পানি ভরে দেওয়ার পরিকল্পনা করছে। পর্যন্ত যেসব তথ্য প্রকাশ হয়েছে তাতে কথা পরিষ্কার হয়েছে যে ইসরায়েলি সেনারা গাজার টানেলগুলোতে পানি ভরার জন্য পাম্প সেট করেছে এবং এ ব্যাপারে বাস্তব পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করছে। ইসরায়েল যদি এটি করে তাহলে তা হবে নির্বিচার এবং সমুদ্রের পানি প্রবেশ বলে গাজা উপত্যকা বসবাসে অনুপযুক্ত হয়ে উঠবে। সূত্র পার্স টুডে।